রাত বিরেতে দীপ্রর ঘরে এসে দাঁড়িয়েছে কুহু। ওর দুটো চোখে জল থই থই করছে। দীপ্র কি বলবে বুঝতে পারছে না। পরিস্থিতি এতদিন একরকম ছিল, আজ আর এক রকম। ও অনেকটা দ্বিধা নিয়ে বলল, সকালে কথা হবে কুহু, এখন ঘুমোতে যা। কুহু মরল না। দীপ্র চেয়ে রইল। মেয়েটিকে কেমন যেন দেখাচ্ছে। কি বললাম শুনিসনি? আপনি আবারও দয়া দেখালেন আমায়? দীপ্রর যে কি পরিমাণের রাগ হল, ও নিজেকে ধরে রাখতে ব্যর্থ হল। মেয়েটি সব সময় তাকে আঘাত করে। ঘরে যেতে বলেছি কুহু। আপনি আমাকে দয়া দেখিয়েছেন তাই না? এই পর্যায়ে দীপ্র নিজের রাগ ধরে রাখতে পারল না। ও হিসহিস করে এগিয়ে গেল। কুহু কিন্তু ভয় পেল না। আর একবার দয়ার কথা বললে ঠাস করে চড় বসাবো। সেটি পারবেন, কারণ আপনি ছেলে, আমি মেয়ে। আমার উপর জোর খাটানো যায়। কি জোর খাটিয়েছি আমি? আপনি কেন বিষয়টি সামনে আনতে দিচ্ছেন না? আপনি জানতেন আমি পালাবো, তাই বিয়েটা ভেঙেছেন। বলেন, এটা সত্যি কিনা? দীপ্র মৌন রইল। কুহু শব্দ করে কেঁদে ফেলল। আমাকে আদেও আপনি বাঁচালেন নাকি মেরে ফেললেন, আমি নিজেও বুঝতে পারছি না দীপ্র ভাই। আমি দয়া নিয়ে বাঁচতে চাই না দয়া নিয়ে বাঁচতে। এইবার দীপ্র শান্ত হল। ও দম ফেলে বলল, সেটির জন্য আমার সাথে কথা বলা উচিত ছিল না কুহু। বিয়েতে তোর পুরো মত ছিল না। তোর মতের বিরুদ্ধে গিয়ে বিয়েটা এমনিতেও হতো না। কিন্তু তুই একটা বার আমাকে বলেছিস? বলিসনি তো। উল্টো আমাকে ছোট করতে চেয়েছিলিস, বিয়ে ভেঙে পালাতে চেয়েছিলিস, অপমান করতে চেয়েছিলিস, তাই না? ঠিক তাই, কুহু তাই চেয়েছিল বিয়েটা ভাঙতে, এই স্বার্থপর মানুষগুলোকে অপমান করতে। কিন্তু সেই পরিকল্পনা সফল হওয়ার পূর্বেই বিষয়টা ঘুরে যায়। দীপ্র নিজ থেকেই বিয়েটা ভেঙে দেয়। ফলে উল্টোভাবেই কুহুরই অপমান হয়ে যায়। কুহু ঠুট কামড়ে বলে, আপনিও তো জানতে চাননি আমার কাছে আমার মতামত আছে কি নেই? জানার সুযোগ ছিল আমার কাছে। আমি আসার পূর্বেই সব ঠিকঠাক হয়ে আছে। আমি এসে কথা বলার আগেই তুই ডিসিশন নিয়ে রেখেছিলি। আর আপনি সেটা জেনে সুযোগটা কাজে লাগালেন, আমাকে অপমান করলেন, তাই না? ফোঁস করে দাম ফেলল দীপ্র। ছোট করে বলল, মানছি, আমিও পুরো ঠিক ছিলাম না। রাগ হয়েছিল তাই ওভাবে কাজ করেছি। তবে আমি বিয়ে না ভাঙলে তুই যেই কাজটা করতে যাচ্ছিলি সেটা কতটা প্রভাব রাখত বুঝতে পারছিস কুহু? বাড়ির সম্মান থাকত, বলতো না সবাই হেড স্যারের মেয়ে পালিয়েছে? চাচার নাম খারাপ হতো না? চাচির বদনাম হতো না? শুধু আমাকে অপমান করার জন্য তুই নিজে যে বাকি সবাইকে অপমান করতে চলেছিলি, এটা কখনো মাথায় এসেছে তোর? কুহু ঠোঁট কামড়ে নিজের কান্না আটকাল। সেই মুহূর্তে এই বিষয়গুলো সত্যি মাথায় আসেনি, তবে পরে বুঝতে পেরেছিল। কিন্তু ততক্ষণে কিছু করার ছিল না। বিষয়টাই ঘুরে গিয়েছিল। দীপ্র তাকে অপমান করেছিল। বিয়ের সাজ নিয়ে কুহুকে শুনতে হয়েছিল বিয়েটা হচ্ছে না কুহু, অথচ ঘটনা উল্টো হওয়ার কথা ছিল। সবটা সমন করে কুহু আসলেই দুঃখে নুয়ে পড়ল। দীপ্র শীতল কণ্ঠে বলল, যা হবার হয়েছে। আমি আমার কাজের জন্য সরি। ইনফ্যাক্ট সব দোষ তো আমিই নিয়েছি, তাই না? তবু এত রাগ কেন তোর? কারণ আপনারা স্বার্থপর, সবাই স্বার্থপর, বলে কুহু উল্টো পথে হাঁটতে লাগল। দীপ্র ভাষা হারিয়ে ফেলল। সে স্বার্থপর? আসলেই সে স্বার্থপর? রাত্রে এখনও কুহুর ঘরেই আছে। ওর চিন্তা হচ্ছিল। মেয়েটা আসতেই ও শুধালো, সব ঠিক আছে কুহু? বলে মুখ ঘুরিয়ে নিল কুহু। রাত্রি বুঝল মেয়েটির একটু একা থাকা দরকার। ও আদরের হাতখানা গালে স্পর্শ করিয়ে বলল, একটু ঘুম দে, ভালো লাগবে। আচ্ছা। রাত্রি চলে যেতেই দরজাটা আটকে দিল কুহু। তারপর লাবিবার নাম্বারে কল করল। মেয়েটি ঘুমায়নি, জেগেই আছে। অনেকবার কল দিয়েছে। কুহু, কুহু, দোস্ত, আমাকে মাফ কর আমায়। আমি যদি জানতাম ওই হারামিতে অমন করবে তাহলে জীবনেও ওকে সাথে নিতাম না। সরি দোস্ত, মাফ কর আমায়। আমি সরি রে। এতগুলো কথা বলে থামল লাবিবা। কুহু ছোট করে বলল, যা হবার হয়েছে লাবিবা, এখন আর ঠিক করার মতন কিছু নেই।
আমি সরি দোস্ত। সরি বলতে হবে না, আমার ভাগ্যটাই খারাপ। একজন খারাপ ভাগ্যের মানুষের সাথে তোর উচিত বন্ধুত্ব না রাখা। কুহু। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমার কাউকে লাগবে না আর। এভাবে বলিস না দোস্ত, আমার কথাটা শোন, শোন দোস্ত। কুহু শুনল না, কলটি কেটে দিল। লাবিবার ফোনের স্ক্রিনে তাকিয়ে কেঁদে ফেলল। ওর ভুল হয়েছে, ও ভুল করেছে। যদি সেদিন সায়েরকে না জানাতো, সায়ের যদি ওর সাথে না আসতো, তবে এত কিছু হতো না। লাবিবার ভীষণ কষ্ট হচ্ছে। কল করে চলেছে সায়ের। লাবিবা তীব্র রাগ নিয়ে কলটা রিসিভ করল। সায়েরকে কিছু বলতে না দিয়ে বলল, কুহু আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিয়েছে। খুশি হয়েছিস না? হবারই কথা। তোর আর আমার মধ্যেও আর কোনো বন্ধুত্ব নেই। সবটা শেষ সায়ের, সবটা শেষ। তুই তোর পথে আর আমি আমার পথে। একটা শব্দ বলতে দিল না লাবিবা, কলটি কেটে দিল। সায়ের হতভম্ব হয়ে গেল। রাগের মাথায় সে বলেছিল ঘটনা কুহুর বাসায় জানিয়ে দেবে, পরে নিজের ভুলটিও বুঝেছিল। কিন্তু এতে লাভ হলো কি? কোনো লাভই হলো না। একটা রাগ থেকে বলা কথায় এভাবে বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। সাইরের খুব খারাপ লাগল, নিজের উপর রাগ হলো। কেন অমন কথা বলেছিল সে? ওর জন্য সবটা আজ শেষ হয়ে গেল, একদম শেষ হয়ে গেল। সমস্ত রাত ঘুম নেই কুহুর। মেঝেতে বসে কাটালো। এখন ভোর হয়ে গিয়েছে। গতরাতে জানালা লাগানো হয়নি, আলো এসে ঘরে পৌঁছালো। সেই সাথে মোরগের ডাক ও সদর দরজার বেল বেজে উঠল। একটু বাদেই শুরু হলো খটখট আওয়াজ। বাড়ি মেরামতের কাজ করছে মজুররা। শব্দটা এত বাজে লাগে কুহুর, ওর ইচ্ছে করল ছুটে গিয়ে বলতে আজ কোনো কাজ হবে না, কিন্তু সে উপায় যে নেই। ও ফোঁস করে দম ফেলল, এ ঘরে থাকা যাবে না। কুহু ওঠে পড়ল, শরীর নড়তে চাচ্ছে না, শক্তি পাচ্ছে না। করিডোর পেরিয়ে নিচে আসতেই আয়ানার সাথে চোখাচোখি হল। আয়ানা খুব ভোরবেলায় উঠেছে। ইদানিং সে শরীরচর্চায় মনোযোগ দিয়েছে। কুহুকে দেখেই বাঁকা হাসল। তিরস্কার পেয়ে কুহুর মনটা বিষাদে ভরে উঠল। ও ঝামেলা না করে এক কাপ চা বানাতে রান্নাঘরের দিকে এগোচ্ছিল। ওমন সময় আয়ানা বলল, শ্যানা আছিস ভালোই। কুহু ঢোক গিলল, ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করল। সামনে আগাতে যেতেই আয়ানা বলে উঠল, বেশি বাড়াবাড়ি করলে সব কথা সবার কানে চালান করে দেব। অন্যান্য দিনের থেকে আয়ানার কণ্ঠে আজ ঘৃণা বেশি, আছে গৌরবও। কুহু এবার পেছন ভিড়ল, ওর চুলগুলো এখনও অনেকটাই এলোমেলো। ভয় দেখাচ্ছ আয়নাপু? না, ভয় দেখাচ্ছি না, তবে সতর্ক করলাম। শোন কুহু। একটু থামল আয়ানা, চারপাশে চোখ বুলিয়ে এক পা এগোলো। চিবিয়ে চিবিয়ে নিচু সরে বলল, দীপ্র দাদা ভাইয়ের থেকে দূরে থাকবি, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তার প্রতি আমার কোনো আগ্রহ নেই আয়ানাপু, এটা জেনে বুঝেও এ কথার মানে দেখি না। তোকে ভরসা করি না। কুহুর বড় হাসি পেল। ও একটু তিরস্কারের সুরে বলল, আজ যদি আমি চাইতাম, তাহলে তুমি যে বিষয় নিয়ে ভয় দেখাচ্ছ তার ধারে কাছেও আসতে পারতে না। দীপ্রভাইকে আজ যেভাবে চাচ্ছ, তার নাম নিতেও দুবার ভাবতে হতো, না হলে জীব। বিস্ফোরণ নিয়ে তাকালো আয়ানা। কুহু শুকনো একটা ঢোক গিলল। শরীরটা বড় ক্লান্ত লাগছে, চা দরকার, এক কাপ ধোঁয়া ওঠা চা। আয়নার সমস্ত শরীর জ্বলে উঠল। কুহু মাত্র কি বলে গেল, সেটা ভাবতেই ওর মাথায় আগুন জ্বলে যাচ্ছে। ও ঘরময় পায়চারি করতে করতে পৌঁছালো মায়ের কক্ষে। মাথা ঠিক নেই, মা ঘুমিয়ে আছেন। ও ডেকে তুলল। আবিদা বিরক্তি নিয়ে মেয়ের দিকে তাকিয়ে। ঘটনা বলতে গিয়ে আয়নার মনে পড়ল দীপ্র দাদা ভাইয়ের কথা। সে মানা করেছে কথা পাঁচ কান করতে। যদি বিষয়টা সে এখনই বলে দেয়, তবে দীপ্র দাদা ভাইয়ের চোখে খারাপ হতে হবে। এটা কিছুতেই হতে দেয়া যাবে না। মেয়ের থম ধরা দেখে ধমকে উঠলেন, কথা বলিস না কেন? সকাল সকাল কি শুরু করলি? না কিছু না, ঘুমাও। তিনি তাজ্জব বনে গেলেন। আয়না অলস পায়ে বেরিয়ে এলো, ভাবতে লাগলো সামনেটা নিয়ে। কুহুকে সে যতটা সহজভাবে নিয়েছিল, মেয়েটি অতটাও সহজ নয়। ও ভেতরে ভেতরে বড্ড শ্যানা। সকালের নাশতার টেবিলে দুজন নতুন মানুষের আগমন হলো। নতুন বলতে এরা বাড়িরই সদস্য, তবে দীর্ঘদিন পর আসা। রাত্রির বাবা আর মা। মোটামুটি উৎসব লেগে যাওয়ার মতন অবস্থা হলো। দীপ্রর ফুপি সালমা বললেন,
কতদিন পর সবাই আমরা শুধু ছোট ভাবি বলে থামলেন তিনি। কুহুর দিকে চেয়ে বললেন, এই কুহু, ভাবি কবে আসবেন? কুহু ঠিকভাবে বলতে পারল না। দাদিজান এমনিতে ঘরে খাওয়া দাওয়া করলেও আজ টেবিলে এসেছেন। অনেকটা চাঙা দেখাচ্ছে তাকে। কাজ শেষ করে আসতে বলেছি। যা ঝড় যাচ্ছে ছোট বউয়ের ওপর। আম্মা, ভাবি চাইলে কিন্তু সবটা সুন্দর হতে পারত। কিছু জমি বিক্রি করলেই তো হয়। এ কথা বলতেই বৃদ্ধা একটু চটে গিয়ে বললেন, যেটুকু আছে তাও শেষ করুক, বংশের কিছুই আর না থাকুক। সালমা একটু দমে গেলেন। অতীতে ভাইরা যখন সম্পত্তি ভাগাভাগি করল তখন সেও ভাগ পেয়েছে। উপায় না পেয়ে ভাইদের সাথে বিক্রি করেছে। তবে দুই ভাইয়ের মতন স্বার্থপর ছিলেন না তিনি। নিয়মিত ছোট ভাইয়ের সাথে যোগাযোগ ছিল তার। বাড়ির খোঁজখবর নিয়েছেন সব সময়। সালমা ছোট করে বললেন, দুঃখিত আম্মা, আসলে এই পরিস্থিতি তো নেওয়া যাচ্ছে না। আমার দুই ভাতিজির ভবিষ্যৎ আছে না? আলবত আছে। আল্লাহ যা রেখেছেন ভাগ্যে তাই হবে। তোমার ছোট ভাই ঐতিহ্য ধরে রেখেছে। এতিমখানা, মাদ্রাসা চালিয়ে এসছে বছরের পর বছর ধরে। স্কুলটা নিজ হাতে গড়ে তুলেছে। তার সেই কষ্টে গড়া সবকিছু এভাবে তো শেষ করতে পারি না আমরা। প্রয়োজনে বলে একটু থামলেন, বললেন না কিছুই। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। বৃদ্ধাকে ঘরে পৌঁছে দিল আবির। কি খবর ভাই? খবর তো ভালো নানি যান। এবার বিয়ে টিয়ে করবে তো, নাকি সে চিন্তা নাই? চিন্তা তো আছে, আপনি যদি ব্যবস্থা করেন, বলেই আবির হাসল। বৃদ্ধা হেসে বললেন, তা ভালো, মরার আগে অন্তত এক নাতির বউ দেখে যাই। এভাবে বলছেন কেন? আল্লাহ আপনার অনেক হায়াত দান করুন। দরজার কাছ থেকে আমিন পাঠ করল আয়না। ওকে দেখে হাসল আবির। দাদিজানের অনেক হায়াত হোক। আরে আর কত, এত হায়াত দিয়ে হবেই বাকি। সবাইকে একসাথে দেখতে পারলাম, এখন মরেও শান্তি। তবে এর আগে যদি নাতি বউ দেখে যেতে পারি। নাতি বউ বলাতে আয়নার চোখ দুটো চকচক করে উঠল। ও উৎসাহ নিয়ে বলল, দীপ্র দাদা ভাইয়ের বউ? আর দীপ্র, ও চিন্তা বাদ, এখন আবিরের বউ দেখতে চাই। কথাখানা পছন্দ হলো না আয়নার। কেন? দীপ্রর বউয়ের চিন্তা বাদ যাবে কেন? কুহু ছাড়া কি দীপ্রর যোগ্য আর কেউ নাই? ওকে কি চোখে পড়ে না কারো? সুন্দরী, শিক্ষিত, স্টাইলিশ, কোন দিকের কমতি তার? আড্ডা গল্পের কথা থাকলেও রাতে আসলে কিছুই হয়নি। আবিরের সাথে মাত্রই বসার সুযোগ হলো দীপ্রর। ওরা বসেছে বাড়ির ঠিক মাঝে। এই বাড়িটার মাঝ দিকটায় কিছুটা খোলা স্থানের মতন রয়েছে, আর তার চারপাশে জুড়ে করিডর ও কক্ষগুলো, পুরাতন বাড়িগুলো যেমন হয়। মাঝির খালি অংশটায় চৌকি রাখা, সেখানেই বসেছে দুজন। কথা বলতে বলতে দীপ্র শুধালো, বিয়ে তাহলে এবার পাকা? ভাই, রিস্ক আছে। মেয়ে তো রাজি, কিন্তু বাপ যে বড্ড পাজি। আবিরের এ হেন ছড়ায় হো হো করে উঠল দীপ্র। চতুর্ভুজাকার করিডোর দিয়ে দৌড়ে এলো কুঞ্জ। এসে বসল ভাইদের মাঝে। আবির ওর চুলগুলো নাড়িয়ে দিয়ে বলল, কুঞ্জকে আগে বিয়ে দেব। আমার বিয়ের বয়স হয়েছে। কি বলিস? বিয়ের বয়স হয়নি? তোকে বিয়ে দিলে তুই বাপ হয়ে যাবি। কুঞ্জ বাচ্চা হলেও ওর লজ্জা লাগল। ও ছুটে পালালো। দীপ্র হাসল। কুঞ্জর কথা বাদ, তোর বাপ হওয়ার সময় হয়েছে, বিয়েটা এবার কর। আবির কিছুটা হতাশ হল। তার একটা প্রেমের সম্পর্ক আছে 2 গ্রাম পরে, কিন্তু সমস্যা হলো মেয়েটার বাবা ভীষণ কঠোর। জামাই নির্বাচনে তারা 1000টা শর্ত রয়েছে। সেসব নিয়েই আবিরের যত ভয়। সারাদিনে একটা বাড়ির জন্য দেখা হয়নি দীপ্র কুহুর। এবার হলো। কুহু তার গাছগুলোর পাশে বসা, হাঁটুতে গাল পেতে রাখা। দীপ্র শব্দহীনভাবে এসে দাঁড়াল। কয়েক সেকেন্ড থেমে থেকে শুধালো, ভার্সিটি যাসনি? না। কেন? ইচ্ছে করছে না। কেন? জানি না। দীপ্র থমকে রইল। ক্ষণকাল ওভাবেই গেল। ছোট করে শ্বাস ফেলে ছেলেটি বলল, যা হবার তা তো হয়েছে কুহু, এবার সব ঠিক কর, পড়াশোনায় মন দে। কুহুর 2 চোখ পেয়ে জল নেমে এলো। ও হাতের তালুতে মুছে নিয়ে বলল, এত দরদ কেন দেখাচ্ছেন? দরদ চেয়েছি আমি? দরদ দেখাচ্ছি না, আমি তোর ভালো চাই। খুব ভালো চেয়েছেন, এতই ভালো চেয়েছেন যে আজ আমার বন্ধুদের সাথেও সম্পর্ক শেষ করতে হলো। দীপ্র বিস্মিত হয়ে রইল। কুহুর খুব কান্না পাচ্ছে। চিৎকার করে কাঁদতে পারলে মনটা ভালো হতো। বন্ধুদের সাথে সম্পর্ক শেষ কেন করলি?
আপনার জন্য ওদের ভুলের কারণেই আপনার কাছে বিষয়গুলো গিয়েছে, আর আপনি সুযোগ নিয়ে আমাকে অপদস্থ করলেন। আর এখন তো আয়নাপু কথা শেষ করল না কুহু। দীপ্র ভ্রু কুঞ্চিত করে বলল, আয়না কি করেছে? কিছু না। ও বলে দিয়েছে? না। তাহলে? আমার মাথা ব্যথা করছে, আপনার সাথে কথা না বলি। বলে কুহু বসা থেকে উঠে গেল। ওর চুল খোঁপা করা ছিল, আলগা করে। দ্রুত বসা থেকে উঠে যাওয়ায় আলগা খোপা আরও আলগা হয়ে গেল। পিঠময় ছড়িয়ে পড়ল ঝলমলে চুলগুলো। বসার ঘরে একটা চমৎকার আবহাওয়া চলছে। আয়ানা নিজ হাতে রান্না করেছে। তার রান্নার প্রতি ইদানিং খুব আগ্রহ দেখা যাচ্ছে। সবাই প্রশংসা করে চলেছে। কুহুকে দেখেই আয়ানা সেসবের মাত্রা বাড়িয়ে দিল। সবাইকে আরও তোষামত করে খেতে বলল। সালমা বললেন, খাচ্ছি তো, তুই বস আরাম করে। ঘেমে নিয়ে এত কিছু করেছিস। তোমাদের জন্য এইটুকু করব না ফুপি? তা করবি, বস এখন। বসে টেনে বসিয়ে দিলেন তিনি। কুহু শুকনো ঢোক গিলল। ওর মনে পড়ল একটা সময় খুব রান্নাবান্না করা হতো। বাবা স্কুল থেকে ফিরে সেসব টেস্ট করতেন, প্রশংসা করতেন। সেই দিনগুলো হারিয়ে গিয়েছে। এই কুহু, ডাকল আবির। কুহু ঘর থেকে বেরিয়ে বলল, হ্যাঁ? সবাই খাচ্ছে, আয়ানা বানিয়েছে এসব, তুইও খা। কণা একটা ভাজা নিয়ে নাড়াচাড়া করছে। একদমই খেতে ইচ্ছে করছে না তার, অথচ ভীষণ পেটুক সে। আমার পেট ভরা আবির ভাইয়া, তোমরা খাও। একটা খা, পরে খাবো, বলে পা বাড়াতে নিচ্ছিল কুহু। আয়ানা বসা থেকে উঠে পড়ল। একটা ভাজা তুলে নিয়ে এগিয়ে এলো। দাঁড়া। পা খামল কুহুর। আয়ানা ওর বরাবর এসে দাঁড়াল। একদম চোখে চোখ রাখল। কুহুর দুটো চোখ লাল, টয় টয় করছে জলে। আয়ানা এক গাল হেসে বলল, খেয়েই দেখ, সব টেস্ট ভুলে যাবি, বলে ভাজাটা কুহুর মুখের দিকে বাড়িয়ে দিল আয়ানা। স্বাভাবিকভাবে দেখলে ঘটনাটা সুন্দর মনে হতে পারে। সবার নিকট আয়ানা মহান কেউ হতেই পারে। তবে কুহু আর আয়ানাই জানে এই ঘটনা সুন্দর নয়, একদমই নয়। আয়ানার তিরস্কার, সতর্কতা সব মিলিয়ে এই ঘটনা একদমই সুন্দর নয়। তুই খেলি কেন আপু? ওর মুখের উপর ফেলা উচিত ছিল। হিস হিস করে বলে উঠল কণা। কুহু ছোট করে বলল, বাড়াবাড়ি হচ্ছেই তো, তবে সেটা আয়ানাপুই করছে। থাম না কণা, একটা ব্যাপার এভাবে টানছিস কেন? আমি টানছি? তুই কেন বুঝিস না আপু? আয়ানাপু একদম ভালো না, শয়তান একটা। তুই ভালো মানুষ, তাই ওর খারাপগুলো চোখে লাগে না। কুহুর গলাটা কেমন শুকিয়ে এলো। ও ভালো মানুষ? সত্যি কি তাই? কণা বিরক্ত হয়ে বসল বিছানায়। কুহু স্বীয় হাতের দিকে তাকিয়ে বলল, আমি ভালো মানুষ কণা। অবশ্যই, তুই ভালো দেখেই তো। এই অবধি বলে কথার টোন বদল করল কণা। সন্দেহ নিয়ে বলল, কিছু হয়েছে? তোকে কাল থেকে কেমন যেন লাগছে। আমি বলবো বলবো করেও বলা হয়নি। বাবাকে মনে পড়ছে, খুব মনে পড়ছে, বলে দু চোখ ভেঙে চুরে কেঁদে ফেলল কুহু। ওর কান্না দেখে কণার বুকটাও ভেঙে এলো। এগিয়ে এসে বোনের পাশে দাঁড়ালো। মাথাটা দু হাতে আগলে ধরল বুকের কাছটায়। বাবাকে আমরা ঠিক ঠিক একদিন দেখতে পারবো, আমরা সবাই দেখতে পারবো। অনেক অনেক গল্প হবে আপু, অনেক অনেক গল্প। কান্না মিশ্রিত সুরেই কুহু বলল, পারবো, অবশ্যই পারবো আমরা। তুই কান্না থামা, বলে দু চোখের জল মুছিয়ে দিল কণা। কুহু হেসে ছোট বোনের হাত আগলে ধরল। কণা চেয়ে রইল। তুই আর মা ছাড়া আমার আসলেই কেউ নেই রে কণা। তোরা কখনো ভুল বুঝিস না আমায়। ভুল কেন বুঝব? এগুলো বলছিস কেন? এমনি বললাম, তোরা ছাড়া আমার যে কেউ নেই। আমারও তো কেউ নেই আপু, তুই আর মাই আছিস। দরজার কাছ থেকে দু বোনের এই দৃশ্যটি দেখলেন জেবা। ওনার ভেতরটা কেমন করে উঠল। নিজের ছেলের ওপর রাগ হল। ছেলেটা বিয়ে ভেঙে দিয়ে মেয়ে দুটোকে আরও নিঃস্ব করে দিয়েছে। এখন বাকি কাউকেই ওরা আপন ভাবতে পারছে না। দীপ্র ট্রাউজারের পকেটে হাত রেখে জানালা দিয়ে তাকিয়েছিল। বাইরে থেকে চাঁদের এক ছটা আলো এসে পড়ছে ওর শরীরে। অমন সময় জেবা প্রবেশ করলেন। তুমি আসলেই খারাপ করেছ দীপ্র,
অনেক খারাপ করেছ। না তাকিয়েই বলল, আবার কি করলাম আমি? যা করার তো করেছই, বিয়েটা ভেঙে দিয়ে মেয়ে দুটোকে আরও অসহায় করে ফেলেছ। এটা যে কি করলে তুমি? ভুলটা বুঝতে পারছি মা, এখন কি করব? দীপ্রর কণ্ঠটা অসহায় শোনাল। জেবা মুখটা শুকনো রেখেই বললেন, এখন আর কি করার? কিছু করার নেই। তোমার চাচির মতের বদল হয়ে গেছে, সেই ব্যাপারে অনেক কষ্ট পেয়েছে। আমার খুব লজ্জা লাগে। দুঃখিত মা। দীপ্র কেমন যেন মন মরা হল। জেবা ছোট করে নিঃশ্বাস ফেলে বললেন, পারলে সম্পর্কটা ঠিক করো। কুহুর প্রতি তোমার স্নেহ তো ছিল, সেটা এভাবে হারালো কিভাবে? হারায়নি তো। তাহলে তো ভালো, সেই স্নেহটা কেন কাজে লাগাচ্ছ না? কুহুর ভালো মন্দ দেখো, তোমার চাচি না চাইলেও তুমি দেখবে, অধিকার দিয়েই দেখবে। এটা করতে হবে তোমায়। সব নষ্ট তুমি করেছ, ঠিক তুমিই করবে। মায়ের বলা কথাগুলো দীপ্রকে শক্তি দিল যেন। জেবা ছেলের দিকে এগিয়ে এসে বললেন, সম্পর্ক ঠিক করো। কুহু তোমার রক্তের, তুমি চাইলে সব সম্ভব। মনে রাখবে, রক্তের পাওয়ার অনেক বেশি। অসহায় হওয়া মুখটায় এক ছটা আলো এসে জমল। দীপ্র ভাঙা সুরে ডাকল, মা। মা তাকালেন। দীপ্র অনেকটা লম্বা, ও নিচু হল। মাকে জড়িয়ে ধরল, একদম হুট করে। জেবা বিস্মিত হলেন। ছেলে বহুদিন হয় এভাবে জড়িয়ে ধরে না। আমার খুব অসহায় লাগে মা, আমি আসলেই বুঝতে পারছিলাম না কি করা উচিত। ছেলের অসহায় অনুভূতিটা খুব করে বুঝলেন জেবা। তিনি আদরের হাতটা পিঠে বুলিয়ে বললেন, ভুল মানুষই করে, আর সেই ভুল ঠিকও মানুষই করে। তুমি পারবে, আমি জানি তুমি পারবে। আজ দুদিন পর ভার্সিটি এসেছে কুহু। ওকে দেখেই অদূর থেকে ছুটে এলো লাবিবা। শোন কুহু, প্লিজ শোন। কিছু শোনার নেই লাবিবা। আমি সরি দোস্ত। সরিতে সবকিছু হয় না। তুই আমার থেকে সায়েরকে বেশি গুরুত্ব দিয়েছিস, আর সেই জন্য আজ এই পরিস্থিতি। ভুল তো মানুষেরই হয়, তুই আমায় ক্ষমা কর প্লিজ। আমি নিজেই তো ক্ষমা পাচ্ছি না, বলে কুহু তাকালো কষ্ট নিয়ে। লাবিবা এগিয়ে এসে ওর হাতটা চেপে ধরল। সরি দোস্ত, কসম, যদি জানতাম এমন হবে তাহলে মরে গেলেও ওই শালা সায়েরকে সাথে নিতাম না। আমি আসলেই ভয় পাচ্ছিলাম। তুই পালানোর প্ল্যান করলি, আমি তো সঙ্গী তো হলাম, কিন্তু তারপর কি করতাম এটা ভেবেই মনে হলো সায়ের পারবে সাহায্য করতে। কিন্তু ও যে এভাবে আঘাত করে বসবে তা কি জানতাম? কুহুর গলাটা ধরে এলো। ও লাবিবার দিকে তাকালো, চোখ দুটো রক্তিম। সায়েরের একটা হুমকিতে আমার সব শেষ হয়ে গেল। আমি এতটা অসহায় হয়ে পড়লাম যে আজ আয়ের আপু আমাকে কথায় কথায় হুমকি দিচ্ছে। আর দীপ্র ভাই, উনি তো মহান, আমাকে একের পর এক দয়া দেখিয়ে যাচ্ছেন। আমি তো কখনো দয়া নিতে চাইনি লাবিবা। আমার বাবা তো আমাকে দয়া নিতে শেখাননি রে। কুহু কেঁদে ফেলল। লাবিবা ওকে জাপটে ধরল। সরি দোস্ত, দোষটা তো আমার। না, তোর না, কপালের দোষ। তাছাড়া দীপ্র ভাই আগেই সবটা জেনেছিলেন, সেই জন্যই বিয়েটা ভেঙেছেন। মাঝে জেনে গেল আয়ান আপু, এটা আমাকে আরও বেশি সমস্যা দিচ্ছে। তোরই কাজিন সিস্টার খুব বাজিত। সেভাবে আমি দীপ্র ভাইকে চাই। কি বলিস রে? চাইলে তো বিয়ে করেই ফেলতি, পালানোর প্ল্যান করতি না? জানি না, কোনোভাবেই এটা বোঝাতে পারছি না। আসল কথা, ও তোকে দেখতে পারে না, সেই জন্য বাহানা করে। কুহু কিছু বলল না। অদূরে সায়েরকে দেখা যাচ্ছে। ও চট করেই চোখ দুটো মুছে নিল, মুখে আনল কঠোর ভঙ্গি। কয়েকটা দিন কিভাবে যেন কেটে গেল। সকাল সকাল গাছে পানি দিচ্ছিল কুহু। আলগোছে দীপ্র এসে দাঁড়াল। মানুষটার উপস্থিতি বুঝতে পেরে কুহু বলল, কিছু বলবেন? উঠে দাঁড়াল কুহু। পানির মগখানা বালতিতে রেখে বলল, বলুন। আয়না সমস্যা করছে? না, আমার চোখে ধরা পড়েছে। মিথ্যে বলছো কেন? আপনাকে সমস্যা দিতে চাচ্ছি না। হুট করে কেন মনে হলো আমাকে সমস্যা দিচ্ছিস? কুহু জবাব দিল না। দীপ্র চোখ মুখ শক্ত করে বলল, তোর সমস্যাটা কি? আমার সমস্যা আমি নিজেই। আমার জন্য সব এলোমেলো হয়ে গেছে। আমি দোষ করেছি। দোষ করেও আপনাকে দোষারোপ করি। এখন কি করব বলেন? মরে যাব? এটাই বাকি, আর নিতে পারছি না, বলে কুহু পা বাড়িয়ে চলে গেল বাড়ির ভেতর। একটু দূরেই দাঁড়িয়েছিল রাত্রি। ও এসে দাঁড়াল, থমথমে মুখশ্রী। ওর কি হয়েছে? আমি আসলে, বলে একটু থামল রাত্রি। দীপ্র দৃষ্টি ঘোরাল। রাত্রি কিছুটা আমতা আমতা করে বলল,
আমি বকা দিয়েছি দীপ্র ভাই। ওর মাথায় কি চলে বুঝতে পারি না, সারাক্ষণ তোমাকে দোষ দেয়, অথচ দোষ তো ও নিজেই করেছে। একটা বিষয় মানতে পারে না বিয়ে ভাঙাটা, অথচ ও নিজেই বিয়ে ভাঙত। ও এক কথাতেই থাকে। কেন তাকে অপমান করা হলো? কিন্তু ও অন্যকে অপমান ঠিকই করতে পারবে। এটা কেমন যুক্তি? রাগ লাগছিল, বকা দিয়েছি। দীপ্র কিছু বলল না, কয়েক সেকেন্ড সময় নিয়ে দম ফেলল। রাত্রিই বলল, আমার ইদানিং কিছু ভালো লাগে না। কি হচ্ছে দীপ্র ভাই? কুহু এখনো চাচার মৃত্যুটা মেনে নিতে পারেনি। ওর মনে হয় আমরা সব কিছু লোক দেখানো করছি, বিশেষ করে আমি। অথচ তাই বলে এভাবে তোমাকে দোষ দেবে? জানি না, ঘুরে ফিরে আমারই দোষ হচ্ছে। ওর সাথে কি একটু খোলামেলা কথা বলা উচিত? দয়া দয়া বলে মাথাটা খেয়ে নিচ্ছে। আমি কখনোই কিছু দয়া থেকে করিনি, বরং ওর ভালো চেয়েছি। মাঝে একটা ভুল করেছি, বিয়েটা আগে না ভেঙে একদম শেষ সময়ে ভেঙে ওটার জন্য আরও সব এলোমেলো হলো। দীপ্র এবার একটু থামল, চাইল রাত্রির দিকে, বলল, তুই বল, ওর সাথে কথা বলা উচিত তাই না? দীপ্রর কণ্ঠটা বেশ অসহায় লাগল। রাত্রি কিছু বলার আগেই গাড়ির হর্ন বেজে উঠল। ওরা দেখল ছোট চাচি ফিরেছেন। মামি, কেমন আছো? এগিয়ে গেল রাত্রি। এলো দীপ্র। ববিতা মলিন মুখে বলল, ভালো আছি রে, তোরা কেমন আছিস? ভালো। হাতের ব্যাগগুলো দাও। বলতেই রাত্রিকে থামিয়ে দীপ্র বলল, আমি নিচ্ছি। ব্যাগগুলো তুলে নিল দীপ্র, তবে মুখে কোনো কথা বলল না। ববিতাও আর কিছু বললেন না। ছোট ছোট পায়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন। মাকে দেখে এক প্রকার কেঁদেই ফেলল কণা, জড়িয়ে ধরে রইল অনেকক্ষণ। কুহু চাইলেও পারল না জড়িয়ে ধরতে। ওর কেমন অসহায় লাগল, সেই সাথে অনেকটা ভয়ও লাগল। পালিয়ে যাওয়ার বিষয়টা আয়ানা জানার পর থেকেই ওর মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না। মেয়েটির রোজ রোজ হুমকি শুনে সত্যি ভয় কাজ করে। কুহু, এদিকে আয়। এগিয়ে এলো কুহু। ববিতা কন্যার মুখে হাত রাখলেন। এরই মধ্যে বাড়ির অন্যান্য সদস্যরাও চলে এলেন। পুরো বসার ঘর জমজমাট হয়ে গেল। সবাইকে এতদিন পর দেখে ববিতার কেমন একটা লাগল। তিনি খুব একটা সময় থাকলেন না, চলে এলেন নিজের ঘরে। দুপুরের খাবার খেয়ে ববিতা এলেন শাশুড়ির কক্ষে। নারীটির মুখ দেখেই যা বোঝার বুঝে নিলেন বৃদ্ধা। ববিতা ঠোঁট কামড়ে বললেন, আমার কপালটাই খারাপ আম্মা, কপালটাই খারাপ। এতদিন ধরে ভাইদের জন্য অপেক্ষা করেছেন ববিতা, কিন্তু দিন শেষে লাভের লাভ কিছুই হয়নি। বোন সম্পত্তি নিবে একথা শুনেই যে যার আসল রূপ দেখিয়ে দিয়েছে। উপায় না পেয়ে বিচার বসিয়েছিলেন ববিতা। বৃদ্ধা ছোট করে নিঃশ্বাস ফেললেন। কান্নাকাটি করিও না ছোট বউ, আল্লাহ যা রেখেছেন কপালে। আমার সাথেই সবসময় এমন কেন হয় আম্মা? আমার ভাইরা, এতদিন তো সম্পত্তি নেয়ার কথা বলিনি, বিপদে পড়েই তো গিয়েছিলাম। কান্নাকাটি করো না, বিপদ একটা সময় পর কেটে যাবে। তা কেটে যাবে আম্মা, কিন্তু ভাইদের সাথে সম্পর্ক আর ঠিক হবে না। তারা ধরেই নিয়েছিল এ বাড়ির বউরা সাধারণভাবেই বাবার বাড়ির সম্পত্তি আনে না, তাই আমিও সেই প্রক্রিয়ায় আটকে থাকব আর তারা নিজেদের ভাগ বৃদ্ধি করবে। দিন শেষে সবাই কি স্বার্থপর আম্মা? ববিতার বুক ভেঙে কান্না এলো। সম্পত্তি বিক্রি করে আসার পাশাপাশি সমস্ত সম্পর্কও শেষ করতে হয়েছে। ভাইরা সরাসরি বলেছেন সব সম্পর্ক শেষ। অনেকগুলো টাকা জমা দিল কুহু। সে বরাবরই ভালো স্টুডেন্ট, এমন না পাবলিকে পড়তে পারত না, অবশ্যই পারত, কিন্তু রাজনীতির মুখোমুখি না পড়তে হয় যেন, সেই জন্যই বাবা ভর্তি করালেন প্রাইভেটে। বাবা বেঁচে থাকাকালীন সমস্যা হতো না, কষ্ট করে হলেও বাবা সব জমা করে দিতেন। তার চলে যাওয়ার পরই এতগুলো বকেয়া হলো। খুব খারাপ লাগলো কুহুর। ও বাড়ি ফিরেই মায়ের কাছে এলো। নারীটি তখন বসে বসে হিসেব করে নিচ্ছিলেন। এসেছিস কুহু? বস, একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ববিতার অপর পাশেই বসল কুহু। মা বললেন, টাকা যা পেয়েছি বসে খেলে কিছুই থাকবে না, আমি কোনো একটা ব্যবসা করার কথা ভাবছিলাম। তেমনটা হলে তো ভালো হয় মা, কিন্তু তুমি... ওকে থামিয়ে দিয়ে নারীটি বললেন, পারবো না ভাবছিস? না, সেভাবে বলতে চাইনি মা। না, বুঝতে পেরেছি। শোন, বিপদে পড়লে কত কিছু করতে হয়,
আর সফলতাও আসে, কিন্তু কী নিয়ে কাজ করব সেটাই ভাবছি। সেলাইয়ের কাজ তো পারি, এটা দিয়ে কিছু একটা। কণা পাশেই বসা ছিল, হুট করেই বলে উঠল, এটা কি বাংলা সিনেমা মা, যে সেলাই মেশিন দিয়ে তুমি বড়লোক হয়ে যাবা? আর তুমি সাবানাও না। সাবানা না হলেও আমি কিন্তু ববিতা, সেটা ভুলে গেলি? একটু রসিকতা করে বললেন তিনি। কণা কয়েক সেকেন্ড মৌন থেকে বলল, তাও ঠিক, তুমি সাবানা না হলেও ববিতা, মানে বাংলা সিনেমার নায়িকা। তবে এই সেলাই মেশিনের প্ল্যান বাদ দাও মা, অন্য কিছু প্ল্যান করো। কি করব তাহলে, আইডিয়া দে। কণা বেশ আগ্রহ নিয়ে এগিয়ে এলো, বসল মায়ের পাশে, তারপর বলল, আমরা খাবারের বিজনেস দিতে পারি না? তুমি তো ভীষণ ভালো রান্না করো মা, সেরা সেরা। খাবারের? তা দেয়া যায়। কুহু, তোর কি মতামত? কুহু মা আর বোনের দিকে চেয়েছিল, দুজন বেশ আগ্রহ নিয়ে কথা বলছে, ওর ভালো লাগছিল সেসব দেখে। কিরে বল, খাবারের বিজনেস করব কি? করা যায় মা, আমাদের এলাকায় ভালো খাবারের হোটেল খুব কম, আশা করি সফল হব। তাহলে ভেবে দেখি, আর কয়েকজনের সাথে কথাও বলি, একা তো পারব না। সেদিন বিকেলেই পুরোপুরি পাকাপোক্ত হয়ে গেল খাবারের হোটেল দেওয়াটা। তা শুনে আবিদা বললেন, মহিলা মানুষ হোটেল চালাবে? কেন আপা, রান্নাবান্না করতে পারলে হোটেল কেন চালাতে পারবো না? তা করো, মানা তো করছি না, শুধু বললাম। বলে আবিদা কেমন চোখে তাকালেন, খানিকটা অহংবোধ তার আছে। শহরের আবহাওয়াটা বেশ ভালোই গায়ে লেগেছে। চাচি হোটেল দেবে, এটা শুনে দীপ্রই খুশি হল। ও সরাসরি কথা বলার পর ববিতা অনেকটাই স্বাভাবিক হয়েছেন। হওয়ারই কথা, অনেকগুলো দিন চলে গেল, সবটা ঠিক হলেই ভালো হয়। চাচি, আমি আসলেই সরি, আমার ভুলটা বুঝতে পারছি। থাক রে দীপ্র, ওসব আর মনে করিস না, উল্টো কষ্ট লাগবে, তার থেকে ভালো হয় সব স্বাভাবিক হোক। সত্যি বলতে ববিতা অনেকটাই নরম হয়ে গিয়েছেন। ভাইদের সাথে সম্পর্ক শেষ করে এসে এখন তিনি ভয়ে আছেন, আর কোনো সম্পর্ক শেষ করতে চাচ্ছেন না। তার থেকে ভালো যেভাবে যা চলছে চলুক। দীপ্র একটু সময় পর বলল, আমি কেনাকাটার লিস্ট করি, কণার খুব আগ্রহ, ওকে সাথে নেই। ববিতা সাঁই জানালেন। দীপ্র মৃদু হেসে বলল, আরেকটা কথা বলবো? হ্যাঁ বল। কুহুকে নিতে পারি, ওর সাথে স্বাভাবিক হওয়া দরকার। সত্যি বলতে ববিতার মন খুব একটা সাঁই দিচ্ছে না, তবে মুখের উপর মানা করতে কেমন যেন লাগছে। না চাইলে থাক। না না, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, কুহুও তোদের সাথে থাকবে। দীপ্র কিন্তু গাড়ি নিয়ে আসেনি, ওরা আজ যাচ্ছে রিকশা নিয়ে। অনেক দিন কিংবা মাস পর রিকশায় ওঠা হয়েছে ওদের। রিকশার ওপরে বসেছে দীপ্র, আর নিচে বসা কণা আর কুহু। এই অবস্থাটা কুহুকে ছেলেবেলায় নিয়ে গেল। কুহু বরাবরই দীপ্রর পাগল, হবে নাই বা কেন? বাড়িতে বাবা মায়ের পর যে মানুষটা কুহুকে সবথেকে স্নেহ করে, সেই মানুষটা তো দীপ্র ভাই। তখন কুঞ্জর জন্ম হয়নি, কণা ছোট, দুধ ভাত টাইপ। রাত্রি বরাবরই নানা বাড়িতে এসে থেকেছে। মেলা বসেছে পাশের গ্রামে, দীপ্র ভাইকে লিডার করে সাথে যাচ্ছে রাত্রি আর আয়ানা। কুহুকে মা যেতে দেবেন না, ওর যে কি কান্না। ওরা ছোট থাকাতে এক রিকশায় ৩ জন বেশ ভালো করেই বসতে পারত। কুহুকে বলা হলো ৪ জন যাওয়া যাবে না, কিন্তু ছোট্ট কুহু কি সেসব কথা মানে? না তো, কুহুর কান্নাকাটি চলতে লাগল। দীপ্র মাঠে খেলতে গিয়েছিল, এসেই সব সমাধান করে ফেলল। কুহুকে বলল তাকে ছাড়া কোথাও যাওয়া হবে না। অবশেষে কুহুকে নেওয়া হলো। রিকশার সিটে ৪ জনের জায়গা হলো না। কুহুর মনটা খারাপ হলো। ও ভাবল ওকে এবার নামিয়ে রাখা হবে, কিন্তু না, তেমন কিছুই করা হলো না। দীপ্র ভাই রিকশার ওপরে উঠে বসলেন, আর সিটে বসল কুহু, রাত্রি আর আয়ানা। সেই দিন খুব হৈ হৈ করে মেলায় ঘুরেছিল ওরা। দীপ্র সারাটা সময় কুহুর হাত ধরেছিল, নাগরদোলায় পাশে বসিয়েছিল। কুহু ভয় পাচ্ছিল না, একদমই ভয় পাচ্ছিল না, কারণ ও জানত দীপ্র ভাই আছেন দীপ্র ভাই। সেই সময়ে সেই স্মৃতি কেমন করে হারিয়ে গেল যেন। কুহুর দুটো চোখ টলমল করে উঠল। সহসাই কণা বলে উঠল, এই আপু, ফুচকা খাবি? বাবার স্কুলের সামনে এসে রিকশাটা থেমেছে, টিফিন টাইম চলছে, বাচ্চারা ভিড় জমিয়েছে। কুহুর ভেতরটা হু হু করে উঠল। ওরা রিকশা থেকে নেমে স্কুলের বাইরে এসে দাঁড়ালো। স্কুল ড্রেস পরা একদল বাচ্চা ফুচকার দোকানে ভিড় জমিয়েছে। একটা সময় খুব আশা হতো কুহুর। ফুচকা খাওয়া প্রায় শেষ,
ঠিক তখনই স্কুলের এক শিক্ষক এসে বললেন, আরে কুহু না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? এদিকে তো আসোই না। আশা হয় না স্যার। আপনি কেমন আছেন? স্কুলের সব কেমন চলছে? আছি ভালোই। আর স্কুল? বলে হতাশার নিঃশ্বাস ফেললেন তিনি। কুহু ছোট করে বলল, সব ঠিক আছে স্যার। আছে কোনো রকম। তোমার বাবার মৃত্যুর পর অনিয়মে ভরে গিয়েছে সবটা। এ কথার পরই পাশে থাকা দীপ্রকে নজরে পড়ল শাহ আলম স্যারের। চশমার ফাঁক দিয়ে ওকে দেখে বললেন, ওকে? কুহু নামটা উচ্চারণ করতে গিয়ে কেমন একটা সংকোচ বোধ করল। খুব কষ্ট করেই বলল, বড় চাচার ছেলে, দীপ্র ভাই। আরে ও দীপ্র, কত বড় হয়ে গিয়েছে! তোমাকে সেই কবে দেখেছি। আমাকে চিনতে পেরেছ? শাহ আলম স্যারের চেহারায় বেশ একটা আনন্দ এসে ভর করল। দীপ্র হেসে বলল, চিনেছি স্যার। ছোটবেলায় আপনার ক্লাসে এসে বসে থাকতাম আমি, অথচ আপনি ছিলেন ভিন্ন গ্রুপের টিচার। শাহ আলম হো হো করে হেসে ফেললেন। অনেক স্মৃতিই স্মরণ হচ্ছে তার। তোমাকে দেখে বড় ভালো লাগলো। তুমি খুব ব্রাইট স্টুডেন্ট ছিলে, আমার বেশ মনে আছে। অবশ্য তোমরা সবাই বেশ ব্রাইট। এখন কি করছো? শুনেছিলাম তোমরা দেশের বাহিরে থাকো। জি স্যার, আশা হয়েছে। ছোট একটা ব্যবসা করতাম, ভাবছি ওটা আর করব না। এ কথায় কুহু চমকাল। দীপ্রভাই ব্যবসা করবেন না? কিন্তু কেন? সে কি, ভালো চলছে না নাকি? ভালো চলছে স্যার। তবে গ্রামে আসার পর মনে হলো আর না ফিরে যাই। দেশের বাহিরে লাক্সারি আছে, কিন্তু গ্রামের মাটির যে সুবাস, যে আনন্দ, সেটা নাই। আহ, তোমার চাচার মতন করে বললে। কাদের স্যারের হাতে কত সুযোগ ছিল, কত জায়গা থেকে অফার আসত। একদিন চা খেতে খেতে বললাম, এত বড় সুযোগ ছাড়া বোকামি হবে। তিনি হাসলেন, বললেন, আমি চলে গেলে অনিয়মে স্কুলটা ভরে যাবে। সত্যি তেমনটা হলো। তার চলে যাবার পর সবটা অনিয়মে ভরে গেল, যে যার মতন লুটে খাচ্ছে। শাহ আলম টানা কথাগুলো বললেন, তারপর আবার বললেন, যাই হোক, তোমাদের দেখে ভালো লাগলো। একদিন তোমরা আমার বাড়িতে এসো, ডাল ভাতের দাওয়া রইল। ধন্যবাদ স্যার, নিশ্চয়ই যাব। আপনিও যাবেন? যাব, বলে বিদায় নিলেন শাহ আলম স্যার। কুহু একটা ঘোরের মধ্যে ডুবে গিয়েছিল। ওর একটাই প্রশ্ন, দীপ্রভাই আসলেই গ্রামে থেকে যাবেন? হোটেলের জন্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র আছে তার অনেকটাই কেনাকাটা হলো আজ। সব জিনিসপত্র ভ্যানে তুলে দিতেই কণা বলল, আমি ভ্যানে করে যাব, অনেক দিন হয় ভ্যানে যাই না। একজনের বসার মতন জায়গা ছিল, দীপ্রই যেত। তবে কণা ইচ্ছে করেই বিষয়টি ঘটাল। দীপ্র কিংবা কুহু দুজনেই বিষয়টা ধরতে পারল। কুহুর বাধা দেওয়ার কথা থাকলেও ও আজ বাধা দিল না। এর কারণ দীপ্র ভাইকে একটা প্রশ্ন করার আছে, যা কণার সামনে করতে পারছিল না। কণা হৈ হৈ মন নিয়ে ভ্যানে উঠে বসল। দীপ্র ভ্যান ভাড়া দিয়ে বলল, মামা, আমার বোন কিন্তু আমানত, একদম দেখে শুনে নিবা। লোকটা দাঁত কেলিয়ে হাসল, বলল, কি যে বলো মামা, কত বছর ধরে ভ্যান চালাই। নিশ্চিত থাকো মামা, তোমাদের বাড়ির সাথে সেই কত দিনের সম্পর্ক। ভ্যানওয়ালাকে বলে দীপ্র এলো কণার কাছে। কণা হাসি হাসি মুখে বলল, আমার বোনও কিন্তু আমানত রইল, দেখে শুনে নিও। এ কথায় একটুখানি পেছনের দিকে চাইল দীপ্র, কুহু সামনের দিকে তাকিয়ে, উদাসীনতা তার দৃষ্টি জুড়ে। তুই সাবধানে যাস, আর একদম লাফালাফি না, বুঝেছিস? বুঝেছি, তুমি টেনশন নিও না তো। ভ্যান চলতে শুরু করল। কুহু অন্যমনস্ক ছিল, হুট করেই খেয়াল করে এগিয়ে এলো। এই কণা, সাবধানে যাস কিন্তু। পেছন ফিরে চাইল কণা, বলল, সাবধানেই যাব, তুই চিন্তা করিস না আপু, তুই দীপ্র ভাইকে সাবধানে নিয়ে আসিস। শেষ কথায় বেকুব বনে গেল কুহু, চেয়ে রইল বলদের মতন। দীপ্র নিজেও মেয়েটার এহেন কথায় ঠোঁট কামড়ে চাইল। কণাটা বেশ দুষ্টু আছে। বেশ গরম পড়েছে, রিকশার জন্য অপেক্ষা করছে ওরা। বাজারের দিকটায় লোকের ভিড় খুব, এদিকে রিকশা আসতেই চাইছে না। গরমে ঘেমে নেমে অবস্থা খারাপ। একটু দূরে আখের রস বিক্রি করছে। দীপ্র বলল, আখের রস খাবি? কুহু ছোট করে বলল, না। যদিও মেয়েটি না বলেছে, তবে দীপ্র শুনল না। ও এগিয়ে গিয়ে 2 গ্লাস রস নিয়ে এলো।
কুহু গ্লাস নিয়ে বলল, না বলেছিলাম। আমি হ্যাঁ ধরে নিয়েছি। কথা বাড়াল না কুহু। গরমে মনটা ঠান্ডা রসের জন্য আনচানি করছিল। ও এক নিঃশ্বাসে পান করল। দীপ্র তখন গ্লাস হাতে দাঁড়িয়ে। ও চেয়ে চেয়ে দেখল। খাওয়া শেষে কুহু যখন চাইল, তখন দীপ্রর সাথে চোখাচোখি হল। ও একটু লজ্জাই পেল। গ্লাস ফিরিয়ে দিয়ে বলল, গ্রামে কেন থাকতে চাচ্ছেন? আপনার ব্যবসার খুব প্রশংসা শুনেছি। গ্রামে আলাদা শান্তি আছে। বিদেশে তার থেকে বেশি শান্তি না? গ্রামে তো কিছুই নেই, দুঃখ আর দুঃখ। যদি তেমনই হয় তবে দুঃখকেই আপন করব না হয়। এ কথায় কুহু একদম চুপ হয়ে গেল। একটা কথাও বলতে পারল না। দীপ্র রিকশা ডেকে আনল। গ্লাস ফিরিয়ে দিয়ে এসে বলল, ওঠে বসো। কুহু যন্ত্রের মতন রিকশায় উঠে বসল। দীপ্র বসল পাশে। বেখেয়ালে মেয়েটির ওড়নার একপাশ একদম চাকার দিকে নুয়ে পড়েছিল। দীপ্র চট করেই তা উঠিয়ে ধরল। বিষয়টি বুঝতে পেরে কুহু নিজেও ধ্যানে ফিরে এলো। আজকাল একটু বেশিই ঘোরে ডুবে যাচ্ছে সে।